গল্পের শুরুতেই দেখা যাবে যখন ডাকাতরা গুলি ছুড়বে ঠিক তখনই রেশব এসে ঝাঁপিকে সরিয়ে নেয় আর ঝাঁপি গিয়ে সোজা রেশবের বুকের উপর পড়ে যায়। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ। এরপর রেশবকে দেখে মনে পড়ে যায় এটাই তো সেই ছোটবেলার বন্ধু রেশব। এই কথা ভাবতেই তখন ওই ডাকাতগুলোকে চেপে ধরে দীপ। তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে আর ডাকাতগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর রেশব ঝাঁপিকে বলছে, ঝাঁপি তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? এরপর ঝাঁপি বলছে, না আমি একদম ঠিক আছি। তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? এরপর দীপ বলছে, তুই তুই রেশব? এরপর রেশব গিয়ে দীপকে বলছে, হ্যাঁ দীপদা আমি রেশব, তুমি আমাকে চিনতে পেরেছো? এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, তুই এখানে কি করছিস? তুই তো কলকাতাতে চাকরি পেয়েছিস। এই কথা বলতে ঝাঁপি বলছে, ও আমার ব্যাংকের সিইও, আজকে নতুন জয়েন করেছে আমার ব্যাংকে। এই কথা বলতেই দেখা যাবে রেশব হাসছে। এরপর দীপ বলছে, আরে রেশব তুই তো কলকাতাতে খুব ভালো চাকরি করিস, তাহলে এখানে এই বর্ধমানে কেন? এরপর রেশব বলছে, আসলে আমি ভেবে দেখলাম আমি তো অনেক টাকা পয়সা ইনকাম করি, তাও এখন না হয় আমি আমার ছোটবেলার বন্ধু আর ছোটবেলার ক্রাশ ঝাঁপির ডাকে না হয় এখানে আসি, কিছুদিন এখানেই থাকি, এখানে এসে চাকরি বাকরি করি। এরপর দীপ বলছে, তোর এত ভালো ক্যারিয়ার রেখে তুই এখানে চলে এসেছিস? এরপর রেশব বলছে, হ্যাঁ এটা তো ঝাঁপির জন্য এসেছি, ঝাঁপির ডাক পড়েছে যে, ঝাঁপির ডাক কি আমি আর উপেক্ষা করতে পারি? সে কারণে এখানে চলে এসেছি। তবে দীপদা, ছোটবেলার ক্রাশ ছিল আমার ঝাঁপি, আমি তোর পেছনে অনেক ছুটতাম, কিন্তু শেষমেশ দেখো তুমি ওকে পেয়ে গেলে। তোমার সাথে আমার কত কম্বিনেশন ছিল, কিন্তু আজকে তুমি ওকে পেয়ে গেলে আর তুমি জিতে গেলে। আর শোনো, তোমাদের ম্যারেজ লাইফের জন্য কংগ্রাচুলেশন, আর তোমাদের জন্য আমি একটা গিফট এনেছি। এই কথা বলে গিফটটা হাতে দেয়, এরপর খুলতে বলে। এরপর খুলে দেখে সেখানে খুব সুন্দর একটা গিফট। এটা দেখে দেখা যাবে দীপ ঝাঁপির দিকে তাকায় আর ঝাঁপি দীপের দিকে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আচ্ছা চল, এখন দেরি হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংকে যেতে হবে, আর তুই প্রথম দিনে 8 ঘন্টা লেট। এই কথা বলতে রেশব বলছে, আরে বুঝিস না, প্রথম দিন তো একটু দেরি হয়ে গেল, সত্যি সত্যি দেরি হয়ে গেল। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, চল তাড়াতাড়ি চল। এরপর দীপকে বলছে, দীপদা চলো। এরপর দেখা যাবে সবাই মিলে চলে যায়। এরপর রেশব বলছে, আমি কিন্তু জানি তুমি খুব ভালো চাকরি পেয়েছো। এদিকে দেখা যাবে কথা বলতে বলতে চলে গেছে ব্যাংকে। এরপর ব্যাংকে যেতে দীপের বাবা রেশবকে দেখে বলছে, তোমাকে না আমার কোথাও যেন মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। একথা বলতে রেশব বলছে, যাক বাবা, তুমি এতদিন আমাকে চিনতে পেরেছো কাকু। আমি সেই ছোট্ট রেশব, তাতে কি তোমরা আমাকে চিনতে পারবে না বলো তো? আমি এতটাই চেঞ্জ হয়ে গেছি। এরপর ঠাম্মি বলছে, ও তুই তো আমাদের ওই পাড়ার ছেলেটা তাই না? এরপর রেশব বলছে, হ্যাঁ ঠাম্মি, তুমিও চিনতে পেরেছো তাহলে? এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, সবাই যেহেতু চিনেই ফেলেছে তাহলে সবার সাথে একটু পরিচয় করিয়ে দেয়। এই কথা বলতেই সবার সাথে পরিচয় করিয়ে দেয় রেশবে। এরপর সবাই রেশব স্যার বলতে রেশব বলছে, স্যার নয়, আমরা সবাই বন্ধুর মতো এখানে মিলেমিশে সবাই কাজ করব। আর শোনো, প্রথম দিনে যেহেতু ডাকাত ফাকাতরা এসে একটু ঝামেলা করেছিল, সবার মন খারাপ, আমি একটু গান গাই, গান গেয়ে সবার মনটা ভালো করি। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, না না, রেশব এটা ব্যাংক, এখানে কাজ হয়, এখানে সব ঠিক না। এরপর রেশব বলছে, আরে তুই না একটু বেশি বুঝিস, সবার মনটা চাঙ্গা করতে হবে তো। এই কথা বলে গিটারটা নিয়ে গান ধরে রেশব। সবাই এনজয় করতে থাকে। আর ঠিক তখনই দেখা যাবে দীপ অনেক রিয়েক্ট করে ফেলে, বলছে, এসব এখানে ব্যাংকে এসব হয়, আমার একদম ভালো লাগছে না, আমি আসছি। এই কথা বলেই দীপ চলে যাবে। তখন ঝাঁপি বলছে, 1 মিনিট। এই কথা বলেই দেখা যাবে দীপ পিছন ফিরে তাকায়। এরপর ঝাঁপি বলছে, এটা আমার ব্যাংক, আমি এখানে কোন নিয়মে চলবো, কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আমার কোনো সমস্যা হলে অবশ্যই আমি আপনার হেল্প নেব, কিন্তু আমার ব্যাংক আমি আপনার কথায় চালাবো না, আমার যেভাবে মনে হবে আমি ঠিক সেভাবে চালাবো। এই কথা বলতেই দেখা যাবে ভীষণ অবাক হয়ে যায় দীপ। অবাক হয়ে ঝাঁপের দিকে তাকিয়ে আছে। এরপর বলছে, ওকে ঠিক আছে আমি আসছি। এই কথা বলেই দেখা যাবে দীপ চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি চলে আসে। এরপর রেশব তো কিছুই বুঝতে পারে না। এরপর ঝাঁপি আরেকদিকে চলে যায়। এরপর রেশব মনে মনে বলছে, ওরা তো হাজবেন্ড ওয়াইফ, তাহলে ওদের কথার মধ্যে এমন এত দূরত্ব কেন? আপনি আগে কেন করছে ঝাঁপি দীপদার সাথে? একথাই ভাবছে রেশব। ওইদিকে দেখা যাবে দীপের বাবা দীপের ঠাম্মিকে বলছে, মা কিছু কি বুঝতে পারছো? কোথাও যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ আমার নাতির মনটা পুড়ছে, তবে আমি একটা বুদ্ধি বের করেছি, রেশবকে দিয়ে আমাদের সবটা প্ল্যান সাকসেসফুল হবে। এই কথা বলে রেশবকে ডাকে দীপের ঠাম্মি। তখন দেখা যাবে রেশব যেতে বলছে, রেশব তোমাকে না খুব বড় একটা দায়িত্ব পালন করতে হবে। তুমি অবাক হচ্ছ তাই না যে আমার নাত আর নাত বউয়ের মধ্যে এত দূরত্ব কেন? এরপর রেশব হাসছে। এরপর বলছে, হয়তো এমনি, এখানে কাজের জায়গা এই কারণে। এরপর দীপের বাবা বলছে, আরে না শোনো, তোমাকে একটা কাজ করতে হবে,
ওদের মাঝে একটু মনোমালিন্য হয়েছে আর এটা তোমাকেই সলভ করতে হবে, জানো তো দুজনের দূরত্ব অনেক। আমার মনে হয় তোমাকে দেখেও জেলাস ফিল করে। এই কথা বলতেই রেশব হাসছে, এরপর বলছে ঠাম্মি তুমি কি বলছো? এরপর ঠাম্মি বলছে হ্যাঁ রেশব, আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি, জানো তো তুমি পারবে ওদের সম্পর্কটাকে ঠিক করতে। কি তুমি পারবে না? এই কথা বলতেই দেখা যাবে রেশব মনে মনে বলছে এ আমাকে কোন বেড়ার কলে ফেলে দিল ঠাম্মি। একেই তো ঝাঁপি আমার সেই ছোটবেলার ক্রাশ, আর এর মধ্যে আমার ওর সাথে নাটক করতে হবে দীপকে দেখানোর জন্য। কোথায় মনে মনে বলছে রেশব। ওইদিকে দেখা যাবে ডাকাতগুলো চলে গেছে ইনকাদের বাড়িতে। এরপর রনি তো ভীষণ রেগে আছে, মারধর করছে, বলছে একটা কাজও তোরা ঠিক মতো করতে পারিসনি, তোরা কিনা আবার ডাকাতি করবি। এরপর ইনকা বলছে হ্যাঁ রনি তোদের উপর কেন এভাবে চটে যাচ্ছ? এই কথা বলতেই দেখা যাবে ডাকাতগুলো বলছে আমি তো সবকিছু ঠিকঠাকই করে ফেলেছিলাম, কিন্তু শেষমেশ ঝাঁপিকে যখন মারবো ঠিক তখনই একটা ছেলে চলে এসেছিল আর ঝাঁপিকে বাঁচিয়ে নেয়। এরপর ইনকা বলছে ও নো, আবারও দীপ দীপ আবারও এসেছিল। এরপর দেখা যাবে আরেকজন বলছে না ওটা দীপ দাদা বাবু না, ওটা আরেকজন ছেলে, খুব ইয়ং একটা অল্প বয়সী ছেলে। আমি যখন গুলিটা করে নিয়েছিলাম তখন সেই ছেলেটা দৌড়ে এসে ঝাঁপিকে বাঁচিয়ে নেয় আর ঝাঁপি তো ওর উপরই পড়ে যায়। এরপর ইনকা বলছে কে সে ছেলে? আবার আবার নতুন কে এলো ঝাঁপিকে বাঁচাতে? একদম ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিকে বাঁচানোর জন্য। এরপর সেই গুন্ডাগুলো বলছে এটা মনে হচ্ছে খুব কাছের মানুষ ওদের। এরপর ইনকা বলছে খোঁজ খবর রাখতে হবে কিন্তু রনিত, ওই ছেলেটা কে কে এভাবে ঝাঁপিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লো। এই কথা বলতেই দেখা যাবে রনি তো চিন্তিত হয়ে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে ফিরেছে। এরপর দীপ এসে বলছে ঝাঁপি দাঁড়া। এরপর ঝাঁপি দাঁড়া। এরপর দীপ বলছে রেশবকে তোর ব্যাংকের সিইও বানিয়ে এখানে নিয়ে এসেছিস, কই আমাকে তো একটিবারের জন্য বলিসনি। এরপর ঝাঁপি বলছে তোমাকে কেন বলবো, আমার ব্যাংক আমাকে বুঝতে দাও না, আমি লাইসেন্স পেয়েছি, কই তুমি তো কোথাও কখনো এটা নিয়ে আগ্রহ দেখাওনি, কিভাবে আমি কি করব কখনো বলেছো? বলনি তো, তাহলে এখন কেন কৈফিয়ত চাইছো বলো? আমি তোমাকে কৈফিয়ত দেব না। এরপর দীপ বলছে তুইও তো আমাকে কিছু বলিসনি ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে আমি তোমাকে বলে বলে তারপর তোমার সাহায্য দেব? না না, আমি যতটুকু পারি আমি নিজে থেকে নিজের ব্যবসাটাকে বড় করতে চাইবো, বড় করবো, আর আমি ব্যাংকটা আমি নিজের মতো করে গুছিয়ে নেবো, এর জন্য তোমাকে বলতে হবে না। এই কথা বলে ঝাঁপি চলে যাবে তখনই সেখানে চুন্নি আসে। চুন্নি এসে ঝাঁপিকে বলছে ঝাঁপি ড্রয়িং রুমে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল। এরপর বিতান চলে আসে। বিতান এসে বলছে হ্যাঁ ঝাঁপি চল। এরপর ঝাঁপি বলছে এখন কেন, একটু পরে যাই। বিতান বলছে না এই দাদা ভাই চল, তুইও চল। এরপর দীপ বলছে না যাবো না আমি। এরপর বিতান বলছে না 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 শুনবো না, দুজনেই চলো। কথা বলে দুজনে টানতে টানতে দুজনকে নিয়ে চলে যায়। এরপর ড্রয়িং রুমে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো রং রাখা। এরপর বিতান গিয়ে বলছে আমরা কালকে হোলি খেলবো, দেখ সবকিছু আয়োজন করা আছে, আর দাদা ভাই অন্য কিছুর ব্যবস্থাও কিন্তু আছে। কথা বলে বিতান হাসছে। এরপর দেখা যাবে দীপ বলছে না আমি সেখানে থাকতে পারবো না। এরপর দেখা যাবে চুন্নি বলছে কিরে ঝাঁপি তুই তো থাকতে পারবি? এরপর ঝাঁপি বলছে না আমিও থাকতে পারবো না, যেখানে আমার জীবনের কোনো রঙের ছিটে ফোটাও নেই, তাহলে সেখানে আমি রং কিভাবে খেলবো বলতো? তখনই সেখানে দীপের বাবা আসে। দীপের বাবা এসে বলছে না না ঝাঁপিমা আমি আর কোনো কথাই শুনবো না, এখানে যদি তুই কালকে রং না খেলিস তাহলে এই সরকার বাড়িতে আর কোনোদিনও রং খেলা হবে না। এখন তুই ডিসাইড কর তুই কি করবি, তুই রং না খেললে সরকার বাড়িতে কোনোদিনও রং খেলা হবে না। এরপর ঝাঁপি মনে মনে বলছে কি বাবা এমন পাগলামো কেন করছে, আর বাবা তুমি এমনটা কেন করছো বলো তো? এ কথাই বলছে দীপের বাবাকে। এরপর ঠাম্মি এসে বলছে একদম ঠিক কথাই বলেছে ঝাঁপি, ঝাঁপি দিদি যদি এখানে রং না খেলে তাহলে আর কোনোদিন ওই সরকার বাড়িতে রং খেলা হবে না, এটা আমারও কথা। এদিকে দীপ মনে মনে বলছে ঝাঁপি রং খেলবে না তো খেলবে না, এত আদিক্ষেতা করার কি আছে ওকে নিয়ে? আমার বাড়ির লোকজনও না ওকে তোল্লায় দিয়ে দিয়ে মাথায় উঠাচ্ছে আর ওকে নিয়ে আদিক্ষেতা করছে, এর জন্যই তো ওর ভাবটা বরাবরই বেড়ে যাচ্ছে। এরপর ঠাম্মি ঝাঁপিকে বলছে আরে ওই যে তোদের ওই বন্ধু না, ওকেও তুই দাওয়াত দিস, বলিস যে আমি ওকে ইনভাইট করেছি, ও আমাদের সাথে এসে দোল খেলবে, দাদুভাই খেলবে না তো কি হয়েছে, আমরা আছি না। এরপর দেখা যাবে এই কথা শুনে অবাক হয়ে যায় দীপ, রেগে দীপ সেখান থেকে চলে যাবে। ঠিক তখনই দীপের বাবা বলছে হ্যাঁ ওকে বলিস কিন্তু রেশবকে বলিস আমরা ওকে দাওয়াত করেছি, ওকে আসতে বলিস। এইদিকে দেখা যাবে দীপ এসব কিছু শুনে বলছে যত সব আদিক্ষেতা, ওকে কেন এখানে আনতে হবে? মনে মনে এই কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে ইনকা এসে সবটা শুনে বলছে ও তার মানে রেশব এসেছে, ভালোই হলো, এখানে এসে জানতে পারলাম, ঠিক সময়ে এসেছি। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে ঠাম্মি বলছে কে ঝাঁপি কাঁদে গেল কি কথাটা? তখনই রেগে সেখান থেকে দীপ চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি তাকিয়ে আছে দীপের যাওয়ার দিকে। এদিকে দেখা যাবে চূর্ণি বিতানকে বলছে আরে আমাদের পাড়ার ওই যে রেশবদা, আমাদের পাড়ার পাশে যে পাড়াটা, ওই রেশবদার কথা বলছে নাকি? এরপর বিতান বলছে হ্যাঁ। এরপর চূর্ণি বলছে আচ্ছা দাদা ভাই এভাবে চলে গেল কেন? এরপর বিতান বলছে সেটাই তো বুঝতে পারছি না। এরপর চূর্ণি বলছে আরে ঝাঁপির
উপর কিন্তু ওই রেশবের ছোটবেলা থেকে একটা ঝোঁক আছে। এই কথা শুনে বিতান আর চূর্ণী হাসছে। দেখা যাবে ঠাম্মি দীপের বাবাকে বলছে, কিরে আগুনটা মনে হয় ভালোভাবে জ্বালিয়ে দিয়েছি। এই কথাই বলছে দীপের ঠাম্মি। ওইদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলছে, বাহ জেলাস, ওই রেশবকে নিয়ে জেলাস ফিল করছে দীপ, ভালোই হলো আমার জন্য। এর পরের দিন দেখা যাবে হোলি খেলার সময় ঝাঁপের হাতে রঙের থালাটা নিয়ে ঠাম্মি দিয়েছে, বলছে তুই এই হোলিগুলো পায়ে ছুঁয়ে নিয়ে আয় ঠাকুরের, আর তোর হাত দিয়েই হোলি খেলা শুরু হবে। এই কথা বলতেই ঝাঁপি বলছে, ঠাম্মি আমি। এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ তুই না তো কে, তুই তো এবারে বউ। এই কথা বলতেই ঝাঁপি চলে যায় ঠাকুরের পায়ে সে হোলি ছোঁয়াতে। এদিকে দেখা যাবে দীপের মায়ের ইনকা আসে। দীপের মা এসে বলছে, এই মাকে না আমি এই কারণেই দেখতে পারি না, উনি সব বিষয়ে ঝাঁপিকেই ডাকে, কেন এবারে তার কেউ নেই। এরপর ইনকা আর দীপের মা নাক ছিটকায়। এদিকে দেখা যাবে ঝাঁপিকে সবাই মিলে ধরে গান গাওয়ার জন্য। এরপর ঝাঁপির অনিচ্ছা সত্ত্বেও একটা গান গাইতে থাকে ঝাঁপি। এইদিকে গান শুনে ভীষণ খুশি হয়ে যায় দীপের বাবা, ঠাম্মি আর সবাই। এদিকে চূর্ণী সবাইকে রং মাখাচ্ছে, তখন ঝাঁপিকে গিয়ে রং মাখাবে কিন্তু ঝাঁপি মাখাতে দেয় না। এরপর চূর্ণী বুঝতে পারে, তখনই দেখা যাবে সেখানে দীপ আসে। দীপ এসে দেখতে পায় ঝাঁপি গান গাইছে। ঝাঁপি দীপকে দেখে অন্যদিকে তাকিয়ে গান গাইতে থাকে, আর তখনই সেখানে রেশব আসে বাঁশি বাজাতে বাজাতে। রেশবকে দেখে ভীষণ খুশি হয়ে যায় দীপের বাবা আর ঠাম্মি। ওইদিকে দেখা যাবে রনিতদের বাড়িতে গেছে দীপের বাবা। এরপর রনিতের মাকে বলছে, আমি রূপের ব্যাপারে এমন কিছু জানি যেটা কেউ জানে না, তোর সর্বনাশ রূপই করেছে, রূপনারায়ণ সরকার। এই কথা আড়ালে থেকেই শুনে ফেলে রনি। এদিকে দেখা যাবে রনিতের মাও তাকিয়ে আছে কষ্টে দীপের বাবার দিকে। ওইদিকে দেখা যাবে ইনকা দীপকে রং মাখিয়ে দেয়, আর দীপও ঝাঁপিকে দেখানোর জন্য ইনকাকে রং মাখা। এরপর এসব কিছু দেখে ভীষণ কষ্ট পেতে থাকে ঝাঁপি। এরপর চুন্নি এসে দীপকে বলছে, দাদা ভাই তুই ইনকা দিকে কেন রং মাখালি? ঝাঁপি তোর জন্য রং না মাখিয়েই বসে আছে। এরপর ঝাঁপি বলছে, আমি কোনোদিনও ওর হাত থেকে রং মাখবো না, ও আমাকে রং ছোঁয়ানোর অধিকার হারিয়ে ফেলেছে, কোনোদিনও ওর হাত থেকে আমি রং মাখাবো না। সেখানে রেশব আসে। রেশব এসে বলছে, এখানে কি হয়েছে, কোনো সমস্যা আমাকে বলতে পারো কোনো সমস্যা হলে। এরপর ঝাঁপি কি করবে কিছু বুঝতে পারে না, নিজেই হাতে রং নিয়ে নিজের মুখে মেখে নেয়। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ। অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। এইদিকে রেশবও অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে।